हमें पूछो क्या होता बिना दिल के जाना बहुत आई मगर इस बार ভিডিওর মধ্যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কিভাবে রামিসাকে নিয়ে যাচ্ছিল সোহেল রানা, কিন্তু এখন সম্পূর্ণ ঘটনাটি জেনে নেব রামিসার বাবার মুখ থেকে। চলুন রামিসার বাবা কোন সত্য গোপন ঘটনাটি খুলে বলে। আর কোনো মার যেন বুক খালি না হয়, আর কোনো ভাইয়ের যেন ভাই না হারায়, আমি এইটাই চাই। আমার সন্তানের বিচার আপনারা করেন না, আমাকে কিছু দিয়েন না, শুধু সমাজটাকে একটু বদলায় দেন আল্লাহর হস্তে। সমাজ কাঠামোটাকে আল্লাহর হস্তে বদলাইয়া দেন। সমাজের বিবেকবান মানুষদেরকে আপনারা একটু বিবেকটাকে সঠিক পথে চালাবার ক্ষমতা দেন। আমরা একটা কথা আপনার মুখ থেকে শুনতে পেরেছি, আপনি রাষ্ট্রের কাছে বিচার চাচ্ছেন না আপনার মেয়ে হত্যার। আসলে কেন আপনি একজন বাবা হয়ে বিচার চাবেন না কেন? আমার বয়স 55। আমি ওরকম ভাবে আমি দেখিনি। আমার ভুল হতে পারে, আমার জানার ভুল থাকতে পারে, আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে, যে আইনের ফাঁক ফোকর দিয়ে কোনোভাবে বের হয়ে যায়নি। কারণ যে খুন করেছে আমি কালকে শুনতে পেরেছি সে নাকি আরও একটা কোনো অথরিটির সাথে জড়িত ছিল এবং জামিনে বের হয়ে আসছে। তো বের হয়ে আসে সে আবার আরেকটা করছে, আবার সে জামিনে বের হবে সে আবার আরেকটা করবে, আবার সে আরেকজন মানুষ জামিনে বের হবে সে আরেকটা করবে। আপনাকে ঠেকাবার ক্ষমতা রাখেন? আপনার কাছে কি সেই ক্ষমতা আছে? আদালতের একজন বিচারপতির হাতে কি সেই ক্ষমতাটা আছে? আমি রূঢ় ভাষায় বললাম, আমাকে ক্ষমা করবেন। আপনাদের কাছে সেই ক্ষমতা কি রাষ্ট্র দিয়েছে? রাষ্ট্র কি আপনাদেরকে দিয়েছে? আপনি এখন অন্যায় করেন, আধা ঘন্টা পরে আপনি জামিনে বের হবেন, আপনি গলায় মালা দিয়ে ঘুরে বেড়াবেন। আপনি গতকালকে একটা কথা বলেছিলেন যে সরকারকে আমি ইসলামে লিখিত দিয়ে দিলাম যে আসলে বাংলাদেশে আমার, এটা আমার আবেগের ভাষায় আমি বলেছি, যেটা আমি বাবা হিসাবে আমি আবার আবেগের ভাষায় বলেছি। কারণ আমি বাবা, আমার সন্তান যখন হারায় যাবে তখন আমি হয়তোবা দিক জ্ঞান শূন্যতা আমার থাকতে পারে, এটা স্বাভাবিক। এটা কিন্তু আমি যেটা বলেছি খুব বেশি কি অন্যায় বলেছি? না, কিন্তু একটা দুঃখের সাথে বলতে হয় রামিসা যে বিড়ালটা লালন পালন করতো সেই বিড়ালটা 3 দিন যাবত কিছু খাচ্ছে না। আমি সকালবেলা ওকে মাছ ভেজে দিয়ে আসছি, ও খাচ্ছে না। কারণ আমার মেয়ের পরে টেবিলের উপরে বসে থাকতো আর ওকে এইভাবে চেটে দিত, আমি বকা দিতাম, পরে সাবান দিয়ে মুখ ধোয়াই নিয়ে আসতাম, ওর বুক ছাড়া ও ঘুম আসতো না। এখন মেয়ে বিড়ালটা আমার 3 দিন যাবত কিছু খাচ্ছে না। আমি ওকে যতই ডাক দিতেছি ও আমাকে আরো খামসি দেয়, ও আমার কাছে আসতেছে না। ও আমার বুকে ঘুম আসতো, আমি ডাক দিলে আমার এখানে এসে বসে থাকতো। এখন আর 4 দিন যাবত আমার কাছে আসতেছে না। বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কাছে আপনার কিছু বলার আছে কিনা তারেক রহমানের কাছে? আমি আমার বাচ্চা সন্তানের বিচার চাই। আমার বাচ্চা তো আর ফিরিয়ে দিতে পারবেন না। বিচার না পারেন না করেন, অন্তত আল্লাহর হস্তে এমন একটা সমাজ ব্যবস্থা দেন যে ব্যবস্থা আর কোনো বাবা যেন তার বুক খালি না হয়, আর কোনো মার যেন বুক খালি না হয়, আর কোনো ভাইয়ের যেন ভাই না হারায়, আমি এইটাই চাই। আমার সন্তানের বিচার আপনারা করেন না, আমাকে কিছু দিয়েন না, শুধু সমাজটাকে একটু বদলায় দেন আল্লাহর হস্তে। সমাজ কাঠামোটাকে আল্লাহর হস্তে বদলাইয়া দেন। সমাজের বিবেকবান মানুষদেরকে আপনারা একটু বিবেকটাকে সঠিক পথে চালাবার ক্ষমতা দেন। আপনারা চাইলেই পারেন। 18 কোটি মানুষকে চালায় হয়তো বা 450 থেকে 500 মানুষ। এই 500 মানুষকে আপনারা সঠিক পথে নিয়ে আসেন, তাহলে বাংলাদেশ সঠিক পথে চলবে। যেটা ওর সাথে হয়েছে আমরা চাই ওটা ওনাদের দুজনের সাথে হোক। এখন মারা চিন্তা করলো যে বাইরে একটা দিতা তাহলে ভিতরে আমার মেয়ে এলো, পিস করে প্যাকেট করতে চাইছিল। প্যাকেট করা হয় মনে করেন এক জায়গায় হালানোর ওর প্ল্যান, ওর হাতে দাঁতের কামড় পাইছিল। এই যে সোহেল রানা, এই সোহেল রানা তো নাটোরেও এরকম জেল খাইটে আসছে, 6 মাস জেল খাইটে ঢাকা আসছে। এই সোহেল রানার যদি প্রথম বিচারটা ঠিক মতো করা হইতো তাহলে এই সুযোগটা পাইতো না। এরকম একটা নিষ্পাপ
সন্তানকে সে ধর্ষণ করলো, ধর্ষণের পরে সে তারপর তাকে হত্যা করলো। নৃশংসতা, গলাটা কিন্তু কাটলো, তারপর সেটাকে আবার বালতিতে নিয়ে রাখলো। তারপর সেটা আবার বালতিতে নিয়ে লুকিয়ে রাখলো। আমি যখন নিউজ ফিডে দেখছি যে বাচ্চাটার ছবি এক পাশে, তারপর আরেকটা পার্টির মধ্যে একটা বালতির মধ্যে হচ্ছে মাথাটা। আমি এটা দেখে মানে জাস্ট আমার গলার স্বর শুধু নিচে নেমে যাচ্ছে, শুধু নিচে নেমে যাচ্ছে, শুধু নিচে নেমে যাচ্ছে। আগে র্যাব প্রশাসন দেখলে মানুষ থরথরে কাঁপছে, আর এখন প্রশাসন দেখলে মানুষ আরো সামনে যায়। কেন এই সাহসটা কেন দিল? সরকার দিল। সরকার বিচার না করতে পারলে দেশে তো পলাক। জনগণের কাছে ছেড়ে দেখ দেশ, জনগণের কাছে দেশ ছেড়ে দেখ। সরকার দেশ না চালাতে পারলে ও কেন আছে দেশে? আজকের মেয়ের যার সাথে যদি হতো, আজকে একটা স্পির মেয়ের সাথে যদি হতো, আর আজকে দর্শনকারী খুন রাজারির একজনকে হত্যা করলো, আজকের এখন কোনো খবরপত্র হচ্ছে না। কি হচ্ছে? তাহলে ওরা এটা নিয়ে রাজধানী ওই যে আপনার এই রাজনীতি করবে কেন? কি অপরাধ? কি অপরাধ ছিল? হ্যাঁ, আজকে আমার মেয়ের সাথে হতো, আজকে ওর সাথে হচ্ছে, কালকে সাহস পাবে আরেকজন। অনেক খরচ করে দিয়ে দেখ, আজকে অনেক খরচ করে দিব, কালকে দেশ সোজা হয়ে যাবো। আজকে অনেক ফাঁসি দেখ, উকিল 2 লাখ টাকা দিব আর জামিন করে দিব। আই আমার করবে, আমি খরচ করে সবার আগের মতো আমাদের হাতে তুলে দেন। ওই যেভাবে বাচ্চারা কষ্ট দিতে কষ্ট দিব, এখনো কিভাবে পয়সা আছে জেলে, কিভাবে এখনো জেলে পয়সা আছে। ওরা রাস্তায় চাই, ওরা রাজপথে চাই, ওরা এখানে চাই, রাজপথে চাই। 16 কোটি মানুষ বিচার করবে, ওরা রাজপথে চাই। ওই এখনো জেলে কেন পয়সা আছে? সরকার কি করে? ওই কিভাবে ভাত খাইতেছে এখনো জেলে পয়সা? ওরা রাজপথে চাই, ওরা রাজপথে চাই, ওরা রাজপথে চাই। ভাই মেয়েটাকে মনে করেন মুখ চেপা ধরে ওর ঘরে নেওয়া হয়েছে। আপনার মেয়েটার একটা জুতা মনে করেন ওর গেটের বাইরে। আপনার মা বাজার থেকে যখন বাসায় ঢুকছে, ওর মেয়ের উনি পাইতেছে না, বুঝছেন? এখন খুঁজতে খুঁজতে দেখে ও গেটের সামনে একটা জুতা। এখন মারা চিন্তা করলো যে বাইরে একটা জুতা, তাহলে ভিতরে আমার মেয়ে এলো। এখন গেটটা বাইরে শুরু করছে। এখন হয় কি করছে, হয়তো গলা গাইটা দিছে, গাইটা এরপরে মনে করেন বালতির ভিতরে রাখছে, এরপরে মনে করেন হাত কাটছে, হাত কাটার পর মনে করেন পিস করে প্যাকেট করতে চাইছিল। প্যাকেট করা হয় মনে করেন এক জায়গায় হালানোর ওর প্ল্যান ছিল, ওর প্ল্যানটা এটাই ছিল। এরপরে মনে করেন মা যে সঙ্গে গেটটা বাড়িয়ে দিছে, এরপরে মনে করেন হয় গ্রিল ওদিকটা কাইটটা, এরপরে নাইমা 3 তলাতে গ্রিল কাইটটা ওই গলিতে নাইমা এই টেলার্সের গলিতে আপনার বাইরে হয়ে গেছে, চলে গেছে গা। এরপরে ওর বউরে পাইছে, ওর বউর হাতে দাঁতের কামড় পাইছে। বাচ্চার জন্য মনে করেন আপনার কামড় দিছে, অনেক কিছু করছে। ওর যতটা চেষ্টা ওর জীবন নিয়ে হয় অতটুক করছে ভাই, কিন্তু বাচ্চাটা বাঁচতে পারে নাই। আর ওর বউ ওর লগে জড়িত ভাই এই কাজে। ওর আরেকটা মামলা আছে, এটা হইলো আপনার দেশে ওর যে জায়গাতে ধরছে ওই জায়গায় এরকম আরেকটা মামলা আছে, এই নির্যাতন মামলাই। আর আমি সরকারের কাছে এটাই অনুরোধ যে আসামিকে জনগণের হাতে দেওয়া হোক, এটাই আমি চাই আমাদের সরকারের কাছে। আর কোনো কিছু চাই না। 3 দিন হয়ে গেছে, ওকে আঙ্গুর সামনেও আনে নাই, ওকে আঙ্গুর সামনে আনে না। ওর বউ এদিক থেকে নিয়ে গেছে, কিন্তু অনেক হাজার পাবলিক ছিল যেদিনকে নিয়ে গেছে ওর বউরে। প্রথম দিন কেউ কিছু করতে পারে না। ওর বউরে মনে করে পুলিশ আরামসে বাইক করে নিয়ে গেছে থানায়। ওর বউ ছিল লগে ভাই, ওর বউ মনে করেন এই কাজে দেশে বলে এই কাজে জড়িত ছিল। ওর মনে করেন বউ থাকার পরও একটা শিশু বাচ্চা তাকে মনে করেন নির্যাতন কইরা এরপরে মনে করেন ওর জবা করছে, জবা করে মনে করেন চোখের তলে ঢুকে রাখছে, পুরো রক্তে মনে করেন পুরো ঘর ভরা। আমি বাচ্চাটা স্যার আমি থাকবো কেমনে? আমি কেমনে আমার এই কলজা টুকরা স্যার আমি থাকবো? প্রকাশ্যে ফাঁসি, অবশেষে সঠিক বিচার পেল মিরপুরের পল্লবীতে
ধর্ষণের পর হত্যা হওয়া শিশু রামিসা আক্তার। আদালত প্রকাশ্যে জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ঘাতক সোহেল রানার। কবে এবং কোথায় এই ফাঁসির রায় কার্যকর করা হবে, এই সকল তথ্য এবং ঠিক কিভাবে সিনেমার মতো এই হত্যাকাণ্ড ঘটানো হয় সেই ঘটনার বিবরণ শুনলে আপনার বুক কেঁপে উঠবে, রাগের হাত মুষ্টিবদ্ধ হয়ে আসবে। আজকের এই ভিডিওতে সেই সমস্ত তথ্য, অজানা বিবরণ এবং এই ঘটনার সার্বিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, তাই শেষ পর্যন্ত থাকুন। চলুন শুরু করা যাক। গতকাল 21 মে রাজধানী ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় এমন একটি ঘটনা ঘটেছে যা দেশের প্রতিটি বিবেকবান মানুষকে হতবাক করে দিয়েছে। মাত্র 7 বছর বয়সী দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী রামিসা আক্তার, একটি ছোট্ট নিষ্পাপ মেয়ে যে মাত্র কিছুদিন আগেও স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে পথ হাঁটত, বই পড়ত, স্বপ্ন দেখত, সেই মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে এবং এরপর অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি ঘাতক, আলামত মুছে ফেলার উদ্দেশ্যে সেই ছোট্ট শিশুর গলা হত্যা করা হয়েছে। এই ঘটনা কোনো সাধারণ অপরাধ নয়, এটি একটি পরিকল্পিত ঠান্ডা মাথার বর্বরতা যা মানুষের পক্ষে করা সম্ভব বলে বিশ্বাস করাই কষ্টকর। এই ঘটনার প্রধান 2 আসামি হলেন সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার। পুলিশ ইতোমধ্যে এই দুজনকেই গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার তার স্বামী সম্পর্কে এমন কিছু তথ্য দিয়েছেন যা পুরো ঘটনার ভয়াবহতাকে আরো স্পষ্ট করে তোলে। সোহেল রানা পেশায় একজন রিকশা মেকানিক, কিন্তু তার বিরুদ্ধে ইতোমধ্যেই নাটোর এলাকায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা বিদ্যমান, অর্থাৎ এই লোক আগেও আইনের চোখে অপরাধী হিসেবে চিহ্নিত। স্বপ্না আক্তার জিজ্ঞাসাবাদে বলেছেন তার স্বামী সোহেল রানা একজন পাগলাটে ও অস্থির স্বভাবের মানুষ। স্বামী তাকে প্রতিনিয়ত নানাভাবে নির্যাতন করত। তারপরও এই ভয়ঙ্কর ঘটনার সময় সোহেল রানাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তার স্ত্রী স্বপ্না আক্তার নিজেই। পরবর্তীতে অভিযোগ স্বীকার করায় স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়েছে। এরপর সোহেল রানা নিজেই দিয়েছেন এক চাঞ্চল্যকর স্বীকারোক্তি। একে একে বলেছেন কিভাবে তিনি শিশু রামিসাকে তার রুমে নিয়ে এসেছিলেন, কি করেছিলেন এবং এরপর কিভাবে পালিয়ে গিয়েছিলেন। সেই স্বীকারোক্তির বিবরণ শুনলে যে কোনো সুস্থ মানুষের গা শিউরে উঠবে। রামিসার বাবা মা সেই সময় বাসায় ছিলেন না। তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে ঘাতক সোহেল রানা জোর করে ছোট্ট রামিসাকে তার নিজের রুমে নিয়ে যায়। এরপর সেই 7 বছরের নিষ্পাপ শিশুটির সঙ্গে সে নিপীড়ন করে। এই কথাগুলো আমি কিভাবে কোন ভাষায় বলবো তা বুঝাতে পারছি না, কারণ এই মেয়েটি জানতোই না সেক্স কি, বুঝতো না শারীরিক নিপীড়ন কাকে বলে। সে শুধু জানতো মাঠে খেলতে যেতে, মায়ের কোলে ঘুমাতে। অথচ সেই মুহূর্তে সে কতটা যন্ত্রণা পাচ্ছিল, কতটা ভয় পাচ্ছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। হয়তো সে চিৎকার করতে পারছিল না, কিন্তু মনে মনে হয়তো একটাই আশা ছিল কেউ একজন এসে তাকে উদ্ধার করবে, কিন্তু কেউ আসেনি। একসময় সেই ভয়াবহ নির্যাতনের মাঝে রামিসা অজ্ঞান হয়ে যায়। এরপর ঘাতক সোহেল রানা তাকে টয়লেটে নিয়ে যায় এবং প্রথমে গলা ধরে শ্বাসরোধ করে এবং হত্যার চেষ্টা করে। যখন রামিসা মারা যায় তখন আলামত নষ্ট করার উদ্দেশ্যে সে নিষ্ঠুরভাবে রামিসার গলা এবং হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। শুধু তাই নয়, সেই কাটা অঙ্গ প্রত্যঙ্গ একটি বালতিতে ভরে খাটের নিচে লুকিয়ে রাখা হয় আর মৃতদেহটি রেখে দেওয়া হয় বাথরুমে। একবার ভাবুন, একটি মানুষ কতটা নিষ্ঠুর হলে একটি নিরীহ শিশুকে ধর্ষণ করে, তারপর তার হাত, মাথা, পা কেটে আলাদা করে এবং সর্বশেষ তাকে বালতিতে ভরে খাটের নিচে রেখে যায়। এই পুরো নারকীয় কাজে সোহেল রানাকে সহায়তা করেছে তার স্ত্রী স্বপ্না আক্তার। স্বামী স্ত্রী মিলে একটি 7 বছরের শিশুকে এভাবে শেষ করে দিয়েছে। এটি কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। এরপর দীর্ঘ সময় রামিসা বাসায় না ফেরায় তার বাবা মা উদ্বিগ্ন হয়ে তাকে খুঁজতে শুরু করেন। বিভিন্ন ফ্ল্যাট, সিঁড়ি, লিফট, ছাদ সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও রামিসাকে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে রামিসার মা গিয়ে পৌঁছান ঘাতক সোহেলের রুমের দরজার সামনে। সেখানে রুমের বাইরে রামিসার জুতো দেখে তিনি বুঝতে পারেন তার মেয়ে হয়তো এই রুমের ভেতরেই আছে। তখনও কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি ভেতরে কি ভয়ঙ্কর দৃশ্য অপেক্ষা করছে। হয়তো মনে মনে ভাবছিলেন মেয়ে হয়তো এমনিতেই এসে বসে আছে। দরজায় কড়া নাড়লেন, কোনো সাড়া নেই, কেউ দরজা খুলল না। ঠিক সেই মুহূর্তে ঘাতক সোহেল রানা ঘরের জানালা দিয়ে পালাচ্ছিল আর ভেতর থেকে তাকে পুরোপুরি সহায়তা করছিল তার স্ত্রী স্বপ্না আক্তার। পরে দরজা খুলতেই রামিসার বাবা মা রুমে প্রবেশ করেন এবং গিয়ে দেখেন তাদের আদরের মেয়ের ছিন্ন ভিন্ন পড়ে আছে টয়লেটে এবং খাটের নিচে। এর পরের দৃশ্য পুরো দেশ গণমাধ্যমে দেখেছে। রামিসার বাবার কান্না, তার মায়ের আহাজারি যেন থামছেই না। একমাত্র কলিজার টুকরো মেয়েকে এইভাবে হারিয়ে রামিসার বাবা একরকম পাগল হয়ে গেছেন। কোনোভাবেই মানতে পারছেন না যে তার মেয়ে আর এই দুনিয়াতে নেই। একজন বাবার পক্ষে নিজের মেয়ের এমন ছিন্ন ভিন্ন দেহ নিজের চোখে দেখা কতটা যন্ত্রণার
অত্যাচার তা আমরা কিছুটা হলেও অনুভব করতে পারছি। ইতিমধ্যে বাংলাদেশের প্রতিটি গণমাধ্যম এবং প্রতিটি সেলিব্রিটি এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন। দেশের প্রতিটি সাধারণ মানুষের একটাই দাবি 48 ঘন্টার মধ্যে ঘাতক সোহেল রানাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। যেহেতু সোহেল রানা নিজেই স্বীকারোক্তিতে বলেছেন তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তাহলে আর কোনো প্রমাণের অপেক্ষা কেন, আর কত সময় লাগবে? এই প্রশ্নই এখন দেশের মানুষের মুখে মুখে। ভিডিওতে রামিসার বাবাকে বলতে শোনা যায়, আপনারা আমার মেয়ের হত্যার বিচার কখনো করতে পারবেন না, বাংলাদেশে আমার মেয়ের বিচার কখনো হবে না। একজন বাবা যিনি কিছুক্ষণ আগেই তার সন্তানকে হারিয়েছেন, তিনি কতটা অসহায়ত্ব এবং হতাশা থেকে এই কথাগুলো বলছেন তা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। দেশের বিচার ব্যবস্থার প্রতি এই করুণ অনাস্থার কথা সরকার এখনো কোনো বিবৃতিতে স্বীকার করেনি। গোপন সূত্রে জানা গেছে অপরাধীদের ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে। যেখানে এই সময়ে তাদের ফাঁসির মঞ্চে থাকার কথা, সেখানে তারা কারাগারের নিরাপত্তার চাদরে বসে আছে। সাধারণ জনতা বারবার বলছেন, আপনারা যদি বিচার করতে না পারেন আমাদের হাতে তুলে দিন, আমরা তার সঠিক পাওনা বুঝিয়ে দেব। একটি দেশের আইনের প্রতি মানুষের আস্থা কতটা তলানিতে গেলে তারা এই কথা বলতে বাধ্য হয়, সেটা ভেবে দেখার সময় এসেছে। শুধু এই একটি ঘটনা নয়, গত 24 ঘন্টায় সারা দেশে আরো 4টি শিশু ধর্ষণের ঘটনা এবং একজনকে হত্যার ঘটনা গণমাধ্যমে উঠে এসেছে। এই মাসের মধ্যে কমপক্ষে 10 জন শিশু ধর্ষণের খবর ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। অথচ এই ঘটনাগুলোর একটিরও বিচারের খবর গণমাধ্যমে নেই, কোনো অপরাধীর শাস্তির খবর নেই। তাহলে এই অপরাধ বন্ধ হবে কিভাবে? অপরাধী জানে সে যাই করুক সর্বোচ্চ 2 থেকে 3 বছরের জেল হবে, এর বেশি কিছু না। কিন্তু এই ধরনের জঘন্য অপরাধের সর্বনিম্ন শাস্তি হওয়া উচিত প্রকাশ্যে ফাঁসি বা অন্য কোনো উপায়ে মৃত্যুদণ্ড। তাহলেই হয়তো দেশের ছোট মেয়েগুলো, আমাদের ছোট বোনগুলো একটু নিরাপদে বাঁচতে পারবে। কিন্তু দুঃখজনক হলো সরকার বা সরকারের কোনো উচ্চ পর্যায়ের ব্যক্তিত্বের কাছ থেকে এ বিষয়ে কোনো কার্যকর বিবৃতি এখনো পাওয়া যায়নি। বাংলাদেশের জনপ্রিয় আইনজীবী মিথুন সাহা এই মামলা প্রসঙ্গে বলেছেন, এই মামলায় আসামির পক্ষে কোনো আইনজীবী লড়বেন না এবং যদি কোনো আইনজীবী তার পক্ষ নিয়ে মামলা লড়তে আসেন তার বিরুদ্ধেও প্রতিবাদ করা হবে। বাংলাদেশের প্রতিটি সেলিব্রিটি, প্রতিটি অভিনেতা, প্রতিটি সাধারণ মানুষের একটাই চাওয়া, একটাই দাবি, 48 ঘন্টার মধ্যে এই বিচারের রায় দিতে হবে এবং সর্বনিম্ন শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এ বিষয়ে আপনার কি মনে হয়? রামিসা কি তার সঠিক বিচার পাবে? আপনার মতামত আমাদের কমেন্টে জানিয়ে দিন। আমাদের পরবর্তী খবরগুলো মিস না করতে চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে। আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনি আমার দুঃখ কি বুঝবেন? আমার